হাই ফ্রেন্ডস, ওয়ান্স এগেন অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে টপিকটা সম্বন্ধে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। অনেক স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছে যে 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 জায়গাগুলো টেক্সট বইয়ে একটু অ্যাভয়েড করে গেছে, টেক্সট বইয়ে খুব কম দেওয়া আছে, জাস্ট সেই জায়গাগুলোকে নিয়ে ডিসকাস করতে। তাই আমি আজকে আলোচনা করলাম এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ নিয়ে একটু ডিসকাস করব, কারণ এটা খুব লাগবে যখন আমরা পিরিয়ডিক প্রপার্টিজ বা ডি ব্লক এলিমেন্টস, যখন অ্যানামালাস প্রপার্টি বা পি ব্লক এলিমেন্টস, এই জায়গাগুলো যখন পড়বো তখন কিন্তু এটা প্রত্যেক মুহূর্তে কাজে লাগবে। তাহলে ফার্স্ট অফ কি আমাকে জানতে হবে যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ জিনিসটা কি। এই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ জানতে গেলে আমাকে এই জায়গাটা বুঝতে হবে। মানে আমি দেখো এখানটা আমি ডায়াগ্রাম এঁকেছি, সেখানে কি করেছি, দিস ইজ দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পাশে এখানে কি আছে, দিস ইজ দ্য নিউক্লিয়াস। এগুলো হচ্ছে ইলেকট্রন, নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, আর এটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, মানে আউটার মোস্ট সেই ইলেকট্রনটা আছে। তাহলে এখানে টু টাইপস অফ ফোর্স অপারেট। কি কি ফোর্স এখানে অপারেট করছে? এখানে দেখো নিউক্লিয়াস কি করছে, ইলেকট্রনটাকে আকর্ষণ বল দিয়ে টানছে। সো দিস ফোর্স ইজ কল্ড অ্যাট্রাকটিভ ফোর্স। আর এখানে আর একটা ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে কি, ভ্যালেন্স ইলেকট্রন আর হচ্ছে এই ইন্টারভেনিং ইলেকট্রনস এর মধ্যে একটা রিপালসিভ ফোর্স কাজ করছে। এখন প্রশ্ন, ইন্টারভেনিং ইলেকট্রনস অর ইনার ইলেকট্রনস কাকে বলে? The electrons which are residing in between valence electron and a nucleus is known as intervening electrons or inner electrons. এখন কি হচ্ছে, এই ইনার ইলেকট্রনস এবং ভ্যালেন্স ইলেকট্রনসের মধ্যে কি কাজ করছে, রিপালসিভ ফোর্স কাজ করছে। আর কি হচ্ছে, নিউক্লিয়াস এবং ভ্যালেন্সের যে ইলেকট্রনের মধ্যে কি কাজ করছে, অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে। তাহলে এখন এই নিউক্লিয়াসটা তার actual nuclear charge দিয়ে, actual nuclear charge, what is the mean by actual nuclear charge? Actual nuclear charge means the nucleus which has have atomic number। তার মানে এখানে নিউক্লিয়াসটা তার অ্যাকচুয়াল অ্যাটমিক নাম্বার দিয়ে কিন্তু ভ্যালেন্স ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করতে পারবে না। কেন পারবে না? কারণ এই ইনার ইলেকট্রনসগুলো এখানে কি করবে, তাকে বাধা দেবে বা স্ক্রিন করে রাখবে। দিস এফেক্ট ইজ নোন অ্যাজ স্ক্রিনিং এফেক্ট। এই স্ক্রিনিং এফেক্টকে আমরা স্ক্রিনিং এফেক্টকে আমরা সিগমা দিয়ে ডেজিগনেশন করে থাকি। সো সিগমা ইজ কল্ড স্ক্রিনিং কনস্ট্যান্ট। তাহলে এখানে কি হচ্ছে, এই ইন্টারভেনিং ইলেকট্রনসটা রিডিউসেস করছে দ্য অ্যাট্রাকটিভ ফোর্স ইন বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে কতটা রিপালসিভ ফোর্স রিডিউসেস করছে অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড ভ্যালেন্স ইলেকট্রন, সেটাই হচ্ছে কি আমার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। তার মানে কি, তার মানে নিউক্লিয়াসটা তারা অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জ দিয়ে ভ্যালেন্স ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করতে পারছে না। রিপালসিভ ফোর্স রিডিউসেস করে দিচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স ইন বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড ভ্যালেন্স ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এই নিউক্লিয়াসটা কত চার্জ দিয়ে ভ্যালেন্স ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে, সেই যে পার্টিকুলারলি কত চার্জ দিয়ে অ্যাট্রাক্ট করছে, সেটাই হচ্ছে আমার কি, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইজ ডেজিগনেশন বাই জেড স্টার which is equal to z minus sigma, that is greater is the value of sigma। যত সিগমার মানটা বাড়বে তত কি হবে, জে স্টারের মানটা কমবে। আর সিগমার মানটা বেড়ে যাওয়া মানে কোনটা বাড়া, ইন্টারভেনিং ইলেকট্রনস অর ইনার ইলেকট্রনসটা বেড়ে যাওয়া। মানে যত ইন্টারভেনিং ইলেকট্রনস অর ইনার ইলেকট্রনসটা আমার ভ্যালেন্স ইলেকট্রনকে গার্ড করবে, তত কি হবে, আমার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের মানটা হচ্ছে কমে যাবে। কেন? কারণ সিগমার মানটা বেড়ে যাওয়া মানে জে স্টারটা কমে যাওয়া। কারণ এই জেডটা কি, অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জ, দ্যাট ইজ দ্য অ্যাটমিক নাম্বার। এটা সবাই আমার জানা যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে। তাহলে সিগমার মান যত বেশি বাড়বে, দ্যাট ইজ ইন্টারভেনিং ইলেকট্রন যত বেশি গার্ড করবে ভ্যালেন্স ইলেকট্রনকে, তত কম আকর্ষণ বল দিয়ে নিউক্লিয়াসটা ভ্যালেন্স ইলেকট্রনকে আকর্ষণ করবে। ঠিক আছে, এখন এই সিগমাটা ক্যালকুলেট করা যায় কিভাবে? সিগমাটা ক্যালকুলেট করব, এই সিগমাটা ক্যালকুলেটেড করা যায় বাই দ্য হেল্প অফ স্লেটার রুলস। স্লেটার্স রুলের মাধ্যমে আমি সিগমাটা ক্যালকুলেট করতে পারি। তাহলে কিভাবে করব সিগমাটা ক্যালকুলেট? তাহলে প্রথমে আমি যে এলিমেন্টের আমরা নেব, সেই এলিমেন্টের প্রথমে ইলেকট্রন কনফিগারেশনটা লিখতে হবে। ইলেকট্রন কনফিগারেশন লেখার পর ওই কনফিগারেশনটাকে অ্যাকর্ডিং টু স্লেটার গ্রুপ অনুযায়ী সাজিয়ে নিতে হবে। তাহলে স্লেটার গ্রুপটা কিরকম, 1s 2s 2p একসঙ্গে, 3s 3p, আবার 3d একটা, 4s 4p,
4D 4P, এবার চলছে সমান, এবার চলবে কি 5S 5P, আবার 5D, এইভাবে চলতে থাকবে। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশনটাকে এই স্লেটার গ্রুপ অনুযায়ী সাজিয়ে ফেলতে হবে। আমি একটা এক্সাম্পল দেখাবো, এক্সাম্পল দেখালে ব্যাপারটা ক্লিয়ার হবে। এইবার প্রত্যেকটা ইলেকট্রনের সিগমার মানটা কত, সিগমার কন্ট্রিবিউশনটা কত, তাহলে আমরা টেবিল করে দিয়েছি। 1s ইলেকট্রনের ক্ষেত্রে সিগমার মানটা হচ্ছে 0.30 1s ইলেকট্রনের ক্ষেত্রে। এনএস এবং এনপি ইলেকট্রনের ক্ষেত্রে সিগমার মানটা হচ্ছে 0.35 এবং তার নিচের দিকে থাকবে মানে এনএস এনপি মানে কি, আমি ধরেছি 3s 3p, তাহলে 3s 3p ইলেকট্রনের জন্য মানটা কত 0.35, কিন্তু তার আগে কি আছে 2s 2p, তার জন্য মানটা কত 0.85, কেন n-1, যদি 3s 3p হয় সেম গ্রুপের জন্য n মানে 3, 0.35, n-1 মানে তার আগের গ্রুপটা কত মানটা হবে 0.85, এবার তার আগের গ্রুপটা কি হবে 1s, তার ক্ষেত্রে মানটা কত হবে 1.00, এনডি এবং এফ এর ক্ষেত্রে মানটা হচ্ছে 0.35, 1.00 আর 1.00। তাহলে এই টেবিলটাকে কিন্তু মনে রাখতে হবে, এটা কার প্রত্যেকটা ইলেকট্রনের জন্য সিগমার কন্ট্রিবিউশন, এবং এইটা জানতে পারলেই আমি সিগমার মানটা ক্যালকুলেট করতে পারবো, আর সিগমা ক্যালকুলেট করতে পারলেই জেড স্টার বেরিয়ে যাবে। কেন? কারণ আমার জেড এর মানটা জানা। এই প্রসঙ্গে একটা কথা বলি, যত সিগমার মানটা বেশি বাড়বে তত কি হবে, তত হচ্ছে নিউক্লিয়াসটা কম অ্যাট্রাকটিভ ফোর্স দ্বারা ব্যালেন্স ইলেকট্রনকে আকর্ষণ করবে। কেন? জেড স্টারের মানটা কমে যাবে। আমি এরপরে একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমি এরপর একটা এক্সাম্পলে আসছি। ওকে, তাহলে আমি এখন এক্সাম্পলে আসি। তাহলে এই মানটাকে তো সবার মনে আছে নিশ্চয়ই, যে 1s এর ক্ষেত্রে মানটা 0.30 মানে সিগমার কন্ট্রিবিউশন, NSNP এর ক্ষেত্রে সেম গ্রুপের ক্ষেত্রে 0.35, আপনাকে এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। n-1 গ্রুপের ক্ষেত্রে 0.85, n-2 এর ক্ষেত্রে 1, আর NDF এর ক্ষেত্রে আমি আগেও ডিসকাস করেছি, তো পাশে লিখে রেখেছি আমার ক্যালকুলেশনের সুবিধার্থে। খুব সিম্পল। তাহলে আমি যে ক্যালকুলেট দ্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অফ আয়রন কোন কোন ইলেকট্রনে বার করতে বলেছে, 1s 3s or 3p 3d 4s। তাহলে প্রথম কি করতে হবে, কি আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন, কি আয়রন Ap26, তাহলে করেছি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6, এটা সবাই জানো। এবারে এটাকে কি করতে হবে, অ্যাকর্ডিং টু স্লেটার গ্রুপস, মানে স্লেটার গ্রুপ অনুযায়ী ইলেকট্রনটাকে সাজাতে হবে। কিরকম ভাবে, 1s হোল 2, 2s 2p 6 2 8, 3s 3p 6 2 8, 3d আগে আসতে হবে 3d6 করেছি 4s2। এবার কোশ্চেন দেখো, 1s ইলেকট্রনে বার করতে বলেছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, তাহলে প্রথমে কি বার করতে হবে, সিগমা। আমাদের ফর্মুলা কি, আমাদের ফর্মুলা হচ্ছে জেড স্টার ইজ ইকুয়াল টু জেড মাইনাস সিগমা। মানে আমার জেড এর মানটা আমাদের জানা, আয়রন কত 26, তাহলে জেড এর মানটা আমাদের নন, তো তাহলে সিগমার মানটা বার করতে হবে। তাহলে সিগমার মানটা বার করলে আমি জেড স্টার পেয়ে যাবো। তাহলে সিগমা 1s Fe হয়েছে। আর আমি এখানে সিগমা 1s বার করতে বলি, কিন্তু এই 1s টাকে নেবো, তখন কিন্তু এইগুলোকে নেবো না, এগুলো আমার থাকবে না। মনে করো আমি একটা ছবি এঁকে বোঝাই, তাহলে এই মনে করো আয়রন, তো আয়রনের নিউক্লিয়াস এটা Fe, মনে করো এই যে বাইরে একটু 1s এর দুটো ইলেকট্রন আছে, তাহলে আমি যে ইলেকট্রনটা বার করবো সেই ইলেকট্রনের সিগমার মানটা সবসময় 0, যে ইলেকট্রনটা বার করবো তার মানটা সবসময় 0, তাহলে একটা বাদ চলে গেল, তাহলে কি হবে, একটা পড়ে থাকলো। তাহলে কত হলো, তাহলে 1s এর ক্ষেত্রে মান কত 0.30, দেখো 0.30 ইন্টু 1, এক ইলেকট্রন, মানে যে ইলেকট্রনটা বার করবো তার মান সবসময় 0, তাহলে দুটো আছে আমি একটাকে নেবো, কেন তার মানটা অন্যটার মানটা 0 হয়ে যাচ্ছে। তাহলে 0.30 ইন্টু 1, তাহলে 0.30, জেডটা কত হবে 26 মাইনাস 0.30, তাহলে জেড মাইনাস সিগমা কত 25.70। তার মানে কি, তাহলে 26 অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জ দিয়ে ইলেকট্রনটাকে টানার কথা ছিল, কিন্তু কি ওই এক ইলেকট্রন তো গার্ড দিচ্ছে, কারণ স্কিন করে রেখে দিয়েছে, তাহলে মানটা কত হয় 25.70। বুঝতে পেরেছো, মানে পুরোপুরি 26 নিউক্লিয়ার চার্জ দিয়ে কিন্তু সেই ইলেকট্রনটাকে টানতে পারছে না। তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কতটা অ্যাকচুয়াল আকর্ষণ বল দিয়ে টানছে 25.70। এবার দেখো সিগমা 3s 3p, তাহলে আমি কোনটা বার করছি না 3s 3p, তাহলে কি কনফিগারেশন দেখো 1s2 2s 2p8 3s 3p8, আমি আদারে যাব না, আমার এই রেখা বার করতে বলেছে। তাহলে কি করি, যে ইলেকট্রনটা বার করব আমি সেইটার মানটা 0, ঠিক আছে। তাহলে 3s 3p8 এর আমি কিন্তু যে এক ইলেকট্রনের ক্ষেত্রে বার করবো, মানে এইখানে যে ভ্যালেন্স ইলেকট্রন আছে সেটা বার করছি এক ইলেকট্রনের রেসপেক্টে, তাহলে মোট কটা আছে 8টা আছে, লাস্টে 8টা আছে, তাহলে একটা বাদ চলে গেল। তাহলে একটা মানটা কত, যাটা বার করবো, মানে মনে করো আয়রন নিউক্লিয়াসটা ইলেকট্রনকে টানছে, তাহলে 7টা থেকে কাট করছে, আর ওই 7টা কাট করছে, তাহলে কত তার মানটা NSNP এর ক্ষেত্রে দেখো NSNP, তাহলে কত সেম গ্রুপের ক্ষেত্রে 0.35, দেখো 0.35 ইন্টু 7 হয়েছে প্লাস, প্লাস। এবার 3s 3p আগে গ্রুপটা কি n-1 কত মান 0.85, কটা ইলেকট্রন আছে 8টা, তাহলে 8 ইন্টু 0.85। তার আগেরটা দেখো n-2 কত মানটা 1s, n-2 কত কন্ট্রিবিউশন 1,
তাহলে 2 × 1, তাহলে কত মান হলো 11.25, তাহলে জেস্টার কত 26 মানে সেটা 14.75, তাহলে 26 অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জে কিন্তু 3s3p ইলেকট্রনটাকে সে কিন্তু টানতে পারছে না। তাহলে কত জেস আনছে 14.75 নিউক্লিয়ার চার্জ আনছে, তা কতটা কমে গেল, মানে কতটা সে গার্ড করছে, মানে মানে ভেতরের যে ইনার ইলেকট্রনগুলো আছে কতটা রিপালসিভ ফোর্স বা যাই হোক কতটা সে গার্ড করছে, স্কিন করে রাখছে। ঠিক আছে, এবার লাস্ট টাইম আছে কি সিগমা 4s বার করতে বলেছি, এবার 3D বাড়িতে করবে, এটা 4s করতে বলেছি। তাহলে 4s আমরা দেখলাম সেই একই নিয়ম, তাহলে দেখো সাজিয়েছি অ্যাকর্ডিং টু সেটা গ্রুপ, তাহলে 4s, তাহলে যে ইলেকট্রনটা বার করবো সেটাকে বাদ দেবো, তাহলে 4s এর দুখানা আছে, দুটো আছে, তাহলে একটা ইলেকট্রন আমি ফার্স্টে বার করবো, তাহলে ওটাকে বাদ চলে গেল, কারণ তার ক্ষেত্রে সিগমা মানটা 0, তাহলে দুটো আছে তাহলে একটাকে নেবো, তাহলে কি হলো 1 × 0.35। এবার দেখো n - 1, মানে তো আগের লেভেলটা কে আছে, n - 1টা কে আছে, আর কি হয় 3 আর এই 3 দুটোই হবে, তাহলে 8 আর 6 14 ইলেকট্রন, তাহলে 14 × 0.85। এবার তার আগে এসো কত আছে 8, কত দেখো 8 × 1 দেখো 1। এবার তার আগে কোনো n - 2 n - 3 সবাই হচ্ছে 1, আবার এখানে আছে 2 আছে, তাহলে কি হচ্ছে 2 × 1, তাহলে কত বেরোলো 22.25, তাহলে জেস্টার ফোরেস্টটা কত হলো 26 - 22.25, তাহলে কত 3.75। তার মানে আয়রনের নিউক্লিয়াস 26 অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জ, কিন্তু কতটা অ্যাট্রাকটিভ ফোর্স সে এ করছে, অপারেট করছে 4s ইলেকট্রনের উপর, অনলি 3.75। কেন করছে, কারণ ভেতরে যে ইনার ইলেকট্রনগুলো আছে ওটা গার্ড করে রেখে দিয়েছে বা স্কিন করে রেখে দিয়েছে। এবার এই প্রসঙ্গে আমি একটা বলবো যে ভ্যারিয়েশন অফ জেস্টার অ্যাকর্ডিং টু পিওর, মানে অ্যালং এ পিওর অ্যান্ড অ্যালং এ গ্রুপ। ঠিক আছে, এটা বলি আমি শেষ করব যে ভেরিয়েশন অফ জেস্টার, শুধু আমি জাস্ট এখানে বাড়ি তোমরা করে নেবে, ভেরিয়েশন অফ জেস্টার অ্যালং এ পিওর অ্যান্ড এ গ্রুপ, মানে গ্রুপ বরাবর কি হচ্ছে এবং মানে পিরিয়ড বরাবর কি হচ্ছে যে স্টারটা। তাহলে প্রথমে আসি অ্যালং এ পিরিয়ডে আসি, অ্যালং এ পিরিয়ডে আমি আসি, অ্যালং এ পিরিয়ড। ঠিক আছে, তাহলে কিভাবে হয়, তাহলে যত তুমি বাঁ দিক থেকে ডান দিকে যাবে, when you move left to right, তাহলে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি। ঠিক আছে, লেফট টু রাইট, তাহলে আমি যত বাঁ দিক থেকে ডান দিকে যাব, লেফট টু রাইট যত মুভ করব বাঁ দিক থেকে ডান দিকে, কি হচ্ছে জেড ইনক্রিজেস, আমার নিউক্লিয়ার চার্জ কিন্তু বাড়ে তো, জেড ইনক্রিজেস। ঠিক আছে, জেড স্টার অলসো ইনক্রিজেস, জেড স্টারও বাড়বে, সিগমাও ইনক্রিজেস, সিগমাও বাড়বে। ঠিক আছে, তাহলে কি কি বললাম আমি, জেড ইনক্রিজেস, জেড স্টার ইনক্রিজেস, সিগমা ইনক্রিজেস হয়েছে। এবার একটা প্রসঙ্গে এক্সাম্পল দিয়ে যাচ্ছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এটা ক্যালকুলেশন করে দেখে নেবে। 1.30, এটা কি কিসের মান করেছি আমি, জেস্টারের মান করছি, জেস্টারের মানটা কত, 1.30, এর মানটা কত 1.95, এর মানটা কত 2.60, মানে বাঁ দিক থেকে ডান দিকে গেলে জেস্টারের মানটা 0.65 করে বাড়ে। ঠিক আছে, হয় না সিগমার মানটা কত করে বাড়ে 0.35 করে বাড়ে, কারণ প্রত্যেকটা কন্ট্রিবিউশনে একটা করে এখন বাড়ছে, কারণ এর কত 3, এর কত 4, এর কত 5, আর একটা করে বাড়লে কত করে সিগমা বাড়বে 0.35 করে বাড়বে, কিন্তু জেস্টার কত করে বাড়ছে 0.65 করে বাড়ছে। আর আমরা কি জানি জেস্টার বাড়লে কি হয়, সাইজ ছোট হয়ে যায়, তাই বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হবে, বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হবে, সাইজটা ছোট হয়ে যাবে। আর সব থেকে বড় সাইজ কারবে লিথিয়াম, তারপর বেরিলিয়াম, তারপর বোরন। ঠিক আছে, কেন জেস্টার বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে অ্যালং এ পিরিয়ড। এবার আমি আসছি অ্যালং এ গ্রুপ। ঠিক আছে, অ্যালং এ গ্রুপটা আমি ক্যালকুলেশন করবো না, এটা বাড়িতে করবে। অ্যালং এ গ্রুপে করবে টপ টু বটম, তুমি বাড়ির ওপর থেকে নিচে নামো, আর ওপর থেকে নিচে রাখবে জেড অবশ্যই ইনক্রিজেস, জেড ইনক্রিজেস, মজা জিনিসটা দেখবে, জেড ইনক্রিজেস, সিগমা ইনক্রিজেস, বাট জেড স্টার রিমেন্স কনস্ট্যান্ট। জেড স্টারটা কি হবে, রিমেন্স কনস্ট্যান্ট। এটা ক্যালকুলেশন করে দেখবে যে একটা গ্রুপ নাম সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, এর প্রত্যেকের জেড স্টার বার করবে বাড়িতে, দেখবে প্রত্যেকটার জেড স্টার রিমেন্স কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তার মানে কি, মানে ওপর থেকে নিচের দিকে নামলে তার সাইজ কেন বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে জেড স্টারের কিন্তু কোনো রোল নেই। তাহলে এখানে রোলটা কার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, বাড়লে সাইজটা বাড়বে। আর বাঁ দিক থেকে ডান দিকে যাবে জেড স্টারের রোল আছে, কেন বাড়ছে, মানে জেড স্টার 0.65 করে করে বেড়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, তার সাইজটা ছোট হয়েছে। কেন, আমরা কি জানি জেড স্টারটা প্রপোর্শনাল টু 1/r, এটাই কি অ্যাকচুয়ালি নিউক্লিয়ার চার্জ, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, মানে কত চার্জ দিয়ে ইলেকট্রনটাকে টানছে, যত আকর্ষণ বল টানবে বেশি হবে, অতএব তার রেডিয়াসটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে থাকুক এইটুকুন এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। থ্যাংক ইউ। এনি কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। ওকে।